ভেলা, প্রেমেন্দ্র মিত্র। অবিশ্বাস্য, অভূতপূর্ব, কল্পনাতীত। ঠিকানা: ৭২ নম্বর বনমালী নস্কর লেন। স্থান: দোতলার আড্ডাঘর। সময়: শুক্রবার সন্ধ্যা ৬টা। কুশীলব: শিবু, শিশির, গৌর, আমি, রামভোজ। না, হলো না। ঘনাদার নামটাই বাদ নাকি? তার নাম তাহলে যাবে কোথায়? শেষে? হ্যাঁ, পুজো সংখ্যার বিজ্ঞাপনে নামকরা কোনো লেখককে মাথার ওপরে না তুলে আরও খাতির বাড়াতে একটি এবং এর নকিবের পেছনে যেমন সকলের শেষেই আলাদা করে রাখা হয়, ঘনাদার নামটাও তেমনি আমাদের কজন গার্ড অফ অনারের পেছনে ভিন্ন সারিতে একেশ্বর হয়েই থাক। কিন্তু এ পর্যন্ত যা বলেছি তাতে অনেকের ভুরুই কুঁচকে উঠেছে বুঝতে পারছি। ৭২ নম্বর বনমালী নস্কর লেনের দোতলার আড্ডাঘরে শুক্রবার ৬টায় ঘনাদার সঙ্গে আমরা ৪ জন উপস্থিত থাকব। এ তো নেহাত মামুলি রুটিন মাফিক ব্যাপার, অদ্ভুত কিছু তো নয়। কিন্তু রামভোজ সেই সঙ্গে কেন? হিঙের কচুরির ঝুড়ি কি ট্রেতে করে মাংসের সিঙাড়ার প্লেট নিয়ে নিশ্চয়ই? না, হলো না। কচুরির ঝুড়ি, মাংসের সিঙাড়া আনবার জন্য বনোয়ারি থাকতে রামভোজ আসবে কেন? ঘটনাটা তাহলে কি? ঘটনাটা একেবারে অবিশ্বাস্য, অভূতপূর্ব, কল্পনাতীত। রামভোজকে নিয়ে আমাদের ৫ জোড়া চোখ বিস্ফারিত বিস্ময়ে ঘনাদার কোলের ওপর রাখা দক্ষিণহস্ত আর সে হাতের একটি কাগজের দিকে নিবদ্ধ হয়ে আছে। কেন? কিসের কাগজ সেটা? সিমলা প্যাকেটের খসড়া? নিক্সন চৌ এন লাই এর গোপন চুক্তির দলিল? না, সেসব কিছু নয়। ঘনাদার হাতে একটি নতুন ঝকঝকে মেটে সিঁদুরের রঙের ২০ টাকার নোট। তা ২০ টাকার নোট ঘনাদার হাতে একটা থাকতে পারে না? নতুন কীরকম নোট বেরিয়েছে দেখাবার জন্য শিশিরই হয়তো সেটা তার হাতে দিয়েছে। না, এবারও হলো না। ঘনাদা নিজের পকেট থেকেই নোটটা বার করেছেন আর বার করে রামভোজকেই ডেকে পাঠিয়ে তাকে হুকুম দিচ্ছেন। কি হুকুম? অতি সাধাসিধে কটা ফরমাস। বলছেন, তুমি বিরিয়ানি পোলাওই বানাও রামভোজ, আর চিংড়ির মালাইকারি। নিউ মার্কেটে গেলে এই বিকেলেই একেবারে ১লা নম্বর গলদা চিংড়ি পাবে। দামের পরোয়া করো না, এই ২০ টাকায় না হয় আরও যা লাগে নিয়ে যাও। ঘনাদা পকেট থেকে অকাতরে আর একটা ২০ টাকার নোট বার করে আগেরটার সঙ্গে রামভোজের দিকে এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, না হয় আসবার সময় একটা ট্যাক্সি নিয়েই এসো। ট্রাম বাসের যা অবস্থা! যেন দম দেওয়া পুতুলের মতো হাঁ করা মুখে ঘনাদার হাত থেকে টাকা নিয়ে চলে যেতে গিয়ে রামভোজকে আবার দাঁড়াতে হলো। ঘনাদা ডেকেছেন। হ্যাঁ, শোনো রামভোজ, শোনাই যখন হলো তখন সোহাগাটা বাকি থাকে কেন? সেমুই পায়েসের ব্যবস্থাও করো। কিশমিশ, বাদাম, পেস্তা কিছুর যেন খামতি না হয়। পেস্তার আজকাল আবার সোনার চেয়ে পায়া ভারী। বাজারে সরেস পেস্তা পাওয়াই ভার। যা দাম চায় দিয়ে নিয়ে আসবে, বুঝেছ? হাঁ হুজুর বলে যেরকম চেহারা করে রামভোজ বেরিয়ে গেল, তাতে সরিষার বেল দুটো পাকা তেল নিয়ে ফিরলে খুব আশ্চর্য হব না। বিবরণ যা দিলাম তা কি স্বপ্ন বলে মনে হচ্ছে? না, স্বপ্ন নয়, একেবারে নির্ভেজাল সত্য। ৭২ নম্বর বনমালী নস্কর লেনে সত্যিই পৃথিবী ওলটপালট হয়ে গেছে। ঘনাদা নিজের পকেট থেকে টাকা বার করে ভুরি ভোজের বাজার করতে পাঠিয়েছেন, আর তারপর যা করেছেন তা মাথায় চরকি পাক লাগাবার মতো। টাকার পকেট নয়, অন্য পকেট থেকে সিগারেটের একটা আস্ত টিন বার করে এয়ারটাইট ঢাকনা খুলতে খুলতে বলেছেন, হিস, টা শুনতে পেলে? গোড়াতেই যে বিশেষণগুলো দিয়ে এ গল্প শুরু, এবার সেগুলো লাগসই মনে হচ্ছে কিনা? কার চোখ কতখানি ছানা বড়া হতে পারে তার নমুনা দেখিয়ে আমরা এবার একেবারে বোবা বনে গেছি। শিশিরই সকলের মহড়া নিয়ে ঘনাদার বেপরোয়া বদান্যতায় তার ওপর প্রথম দরদ দেখালে। দমকা এত বাজে খরচ কিন্তু না করলেও পারতেন। সব ভূত ভোজন বই তো কিছু নয়। ভূতেরাও শিশিরের সঙ্গে জুড়ি গাইতে দেরি করলে না। ঠিক ঠিক, শিবু বিজ্ঞের মতো মাথা নেড়ে বললে, বিরিয়ানি হচ্ছিল, তার উপর ওই সেমুই পায়েসের কি দরকার ছিল? আর পায়েসই না হয় হলো, তাতে আবার পেস্তা কেন? গৌর তার চরম আপত্তির কারণ জানালে। কাজু কুচি কুচি করে দিলে সোয়াদ কিছু কম হতো। ঘনাদার ওই তো দোষ,
আমি ঘনাদার আখের ভেবে চিন্তিত হয়ে উঠলাম। পয়সার মায়া করতে কোনোদিন শিখলেন না। দুহাতে এমন করে খরচ করলে কুবেরের ভাঁড়ারেও যে টান পড়ে। না, হঠাৎ যেন সংকল্প স্থির করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার উপক্রম করলাম। রামভোজ এখনও বেশি দূর যেতে পারেনি বোধ হয়, তাকে ফিরিয়েই আনি। থাক থাক, শিবু, শিশির, গৌর তিনজনে শশব্যস্ত হয়ে আমাকে থামালে। ঘনাদাকে মিছিমিছি কষ্ট দিয়ে লাভ কি? ওর চিরকেলে খরচের হাত আমরা একদিন সামলে আর কত বাঁচাবো? বেশ, তোমরা বলছো যখন, তখন বসছি। আমি যেন নেহাত অনিচ্ছা ভরে আবার বসলাম। কিন্তু উনি দিলদরিয়া বলে ওর মাথায় এমন করে হাত বুলিয়ে এতগুলো টাকা খসানো কি উচিত হলো? আজই বোধ হয় ব্যাংক থেকে তুলে এনেছেন। ব্যাংক শুনে একটু কাশির ছোঁয়াচ লাগবার উপক্রম হয়েছিল। ঘনাদার মৃদু হাসির সঙ্গে মাথা নাড়াতেই তা থেমে গেল। না, ব্যাংক থেকে তোলবার দরকার হয়নি। ঘনাদা হেসে আমাদের আশ্বস্ত করলেন, ওই তোমাদের হুরতাদো কার্লসের চিঠিটা আজ এলো কি না? হুরতাদো কার্লসের চিঠি? একটু অবাক হওয়ার পরই আমাদের স্মরণশক্তি আবার যেন ফিরে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজ কি একটা চিঠি যেন সকালে এসেছিল বটে। ব্রাজিলের কনসালেট থেকে পিয়ন বইয়ে পাঠিয়েছিল না? শিশির আমাদের সমর্থন চাইলে। ডাকে এলে তবু স্ট্যাম্পগুলো পেতাম। আমরা আবার বলা বলি করলাম। গৌর ঘটনাটা সঠিকভাবে স্মরণ করল। তা সেটা বুঝি এই উদো বুধো কি নাম বললেন? হুরতাদো না কি তারই চিঠি? সেই ব্রাজিল থেকে লিখেছে? উত্তরটা ঘনাদার কাছেই চাইলাম। কিন্তু ব্রাজিল থেকে লেখা চিঠি সোজা ডাকে না এসে কনসালেটের মারফত এলো কেন? কেন এলো তা বুঝিস না? শিবু আমায় ধমকালে। ঘনাদার কাছে কি কেমন আছো, ভালো আছো গোছে চিঠি আসে? আসে সব অত্যন্ত গোপন জরুরি চিঠি। ডাকে মারা কি চুরি যাবার ভয়েই সেগুলো সরকারি জিম্মায় পাঠানো হয়, বুঝলি? বুঝতেই হলো সসম্ভ্রমে। জিজ্ঞেস করতেও হলো ঘনাদাকে। সেই রকম দামি চিঠি বুঝি? খুব গোলমেলে আন্তর্জাতিক ফ্যাসাদ ট্যাসাদ বোধ হয়। না, ঘনাদা যেন আমাদের হতাশ করতে পেরে খুশি। দামি চিঠি হলেও কোনো ফ্যাসাদ ট্যাসাদের ব্যাপারে লেখা নয়, বরং ফ্যাসাদ কেটে যাবার তারিখটা স্মরণ করে কৃতজ্ঞতা জানাবার। ও, কৃতজ্ঞতা জানাবার চিঠি। গৌরের গলায় একটু যেন সংশয়ের খোঁচা। সে চিঠিও এমব্যাসি মারফত পাঠিয়েছে, পাছে মারা যায় বলে। না, মারা যাবার ভয়ে নয়। ঘনাদা আমাদের সংশোধন করলেন। আমার টাকা ভাঙাবার হ্যাঙ্গামা বাঁচাবার জন্য। টাকা ভাঙাবার হ্যাঙ্গামা? আমরা যতখানি সম্ভব হাঁদা সেজে হাঁ করে করে রইলাম ঘনাদার দিকে তাকিয়ে। ঘনাদা ব্যাখ্যা দিয়ে সেই হাঁ বোঝাবার ব্যবস্থা করলেন। এ তারিখটায় একটু উৎসব করবার জন্য হুরতাদো কিছু টাকা পাঠিয়েছে কিনা। ব্রাজিলের কারেন্সি ভাঙাতে পাছে অসুবিধা হয়, তাই এখানকার এমব্যাসিকেই ভারতীয় মুদ্রায় বদল করে সে টাকা আমার কাছে তার চিঠিটার সঙ্গে পৌঁছে দিতে লিখেছে। খুব বুঝদার বন্ধু তো আপনার ওই হুরতাদো। আমরা তারিফ করে তারপর আমাদের আশাটা জানিয়েছি। সব দিক ভেবে তার মুশকিল আসানের তারিখ স্মরণ করে উৎসব করতে মোটা কিছু আপনাকে পাঠিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, 50 টাকা তো দেখছি, বলেছেন ঘনাদা খুশি মুখে, বেশ একটু গর্ব ভরেই। 50 টাকা? ছি ছি ছি, টা স্পষ্ট না উচ্চারণ করলেও আমার গলার স্বরে আর মুখের চেহারায় গোপন থাকেনি। 50? শিবুর যেন অপমানে গলাটা বুজে এসেছে। মাত্র 5-10-এ 50 সেই ব্রাজিল থেকে? শিশিরের গলায় ধিক্কার। ওই টাকা ভাঙাবার হ্যাঙ্গামা বাঁচাতে আবার এমব্যাসির মারফত পাঠানো? আর গৌরের গলায় বিদ্রুপ। ঘনাদাকে একটু দিশাহারা করা গেছে কি? আহ্লাদে গদগদ মুখটা একটু চুন? না, তা আর পারা গেল কই। ঘনাদার মুখে তখন একটু ক্ষমা আর প্রশ্রয়ের হাসি। আমাদের সব আক্রমণের বান ভোঁতা করে দিয়ে করুণা ভরে বললেন, 50 টাকার বেশি পাঠাবে হুরতাদো? ওই 50ই যে পাঠিয়েছে তাই বলতে গেলে তার পাঁজরার কটা হাড় খুলে দিয়ে। মানুষটা ভালো হলে কি হয়, হাড় কঞ্জুস যে, নিজেই সে কথা সে জানে। ঠিক এই তারিখে সে রাত্রে আমার কাছে নিজের এই মজ্জাগত দোষ নিয়ে কি তার আফসোস? কেন আমি কটা টাকা বাঁচাতে একটা মোটর বোট ভাড়া করলাম না দাস? সে তখন ডুকরে উঠে বলেছে, কাজ হাসিলের আশা তো ছেড়েই দিলাম, তার আগে প্রাণগুলোই নির্ঘাতে যে দিতে হবে বেঘরে।
তা অবস্থাটা উড়তাদও কিছু বাড়িয়ে বলেনি। ঝড়ের রাতে দক্ষিণ আটলান্টিকের অকুল সমুদ্রে একটা উল্টানো ভেলা ধরে কোনো রকমে আমি আর উড়তাদও তখনও ভেসে আছি। একটা পাহাড় প্রমাণ ঢেউ যেন একেবারে পাতালে পৌঁছে দেবার জন্য থেকে থেকে আমাদের ওপর ঝাঁপিয়ে আসছে। কি ভাগ্যি যে শন গাদা, মানে যে ভেলা আমরা আঁকড়ে ধরে আছি তা কখনো ডোবে না। কিন্তু ঢেউয়ের প্রচণ্ড ঘায়ে সে ভেলার শোলার মতো হালকা কাঠের গজাল ঠোকা বাঁধন আলগা যদি নাও হয়ে যায়, আমাদের হাতি তো অবশ অসাড় হয়ে খুলে আসতে পারে। একটা বড় ঢেউয়ের ধাক্কা সামলাবার ফাঁকে ফাঁকে সামান্য একটা কথা ওইভাবে আমাদের হচ্ছিল। তাও দুজনের ভেলার একদিকে একেবারে গায়ে গা লাগিয়ে ভাসছিলাম বলেই ঝড়ের গর্জন আর ঢেউয়ের কল্লোল ছাপিয়ে কথাগুলো কিছুটা কানে যাচ্ছিল। একটু ফাঁক পেলেই উড়তাদ তখন ওই রকম নিজেকে ধিক্কার দিয়ে আর্তনাদ করছে। কয়েকবার শোনবার পর ধমক দিয়ে বললাম, একটু চুপ করে দমটা বাঁচাও তো। তুমি কঞ্জুস ঠিকই, কিন্তু মোটর বোটের বদলে শনগাদা নিয়ে পাড়ি আমি ইচ্ছে করেই দিয়েছি। শক্ত করে যদি শেষ পর্যন্ত ধরে থাকতে পারো তাহলে এই শনগাদাই বাঁচাবে, এটুকু বলতে পারি। একদমে এতগুলো কথা অবশ্য বলিনি। বার চারেক বড় ঢেউয়ের ফাঁকে ফাঁকে ভাগ ভাগ করে উড়তাদকে এই আশ্বাস দিতে হয়েছে। আশ্বাস পাক না পাক, উড়তাদও চুপ হয়ে গেছে। তারপর পূবের আকাশ লাল হয়ে অন্ধকার ফিকে হয়ে আসার সঙ্গে সঙ্গে ঝড় থেমে গিয়ে ঢেউগুলো শান্ত হয়ে এসেছে। ঝড় থেকে বাঁচলেও উড়তাদর তখন আর এক কাঁদুনি শুরু। সভয়ে চারিদিকে একবার চেয়ে দেখে বলেছে, আমাদের অবস্থাটা এখন কি তা বুঝতে পারছো দাস? খুব বুঝতে পারছি। মাথার এনামেল করা টুপিটা এক হাতে খুলে তা থেকে একটা বড়ি বার করে উড়তাদর মুখে একরকম জোর করেই পুরে দিয়ে বলেছি, যেদিকে চাই কুল নেই কোথাও, একটা উল্টানো শনগাদা ধরে ভাসছি, মাথায় একটা টুপি শুধু ভরসা। এখনও তুমি ঠাট্টা করতে পারছো? উড়তাদও প্রায় ককিয়ে উঠল। ঠাট্টা নয় উড়তাদও, গম্ভীর হয়েই তাকে বললাম এবার, সত্যি, মাথার এই টুপি আমাদের সবচেয়ে বড় ভরসা। যা ধরে এখনও টিকে আছি সেই শনগাদা নিয়ে ব্রাজিলের এই উত্তর পূবের রাক্ষসে সমুদ্রের সঙ্গে মাছের জন্য যারা লড়ে, সেই দুধর্ষ শনগাদেই রোদের শেষ সহায় এই টুপি। কোমরে বাঁধা ছোড়া আর মাথার এই টুপির জোরে তারা শনগাদার এই ক্ষুদে ভেলায় সমুদ্রের যে কোনো ভ্রুকুটিকে তুড়ি দিয়ে অগ্রাহ্য করে। কিন্তু টুপি থেকে তুমি আমার মুখে দিলে কি? উড়তাদ সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলে। দিলাম একটা ভয় ভাবনা কাটাবার বড়ি। আমার কথাটা শেষ না হতে উড়তাদ আবার কাতরে উঠল। তোমার ওটা জাদুর টুপি বুঝলাম, সব ও থেকে তুমি বার করতে পারো, কিন্তু ওষুধের বড়িতে কি সত্যকার ভয় কাটবে? চারিদিকে একবার চেয়ে দেখো, সমুদ্র ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু তেকোনা ফলার মতো হাঙরের ডানাগুলো দেখতে পাচ্ছ? জল কেটে আমাদের দিকেই পাক দিতে দিতে ক্রমশ এগুচ্ছে। উড়তাদ ভুল কিছু বলেনি। ডানা দেখেই বোঝা যায় সত্যিই দুটো বাঘ হাঙর তখন আমাদের তাক করে কাছাকাছি চক্কর দিচ্ছে। কিন্তু হাঙরের ডানা শুধু নয়, আরও কিছু আমি তখন দেখেছি। উড়তাদকে সেই কথাই জানালাম। বললাম, তোমার ভয় নেই উড়তাদ, ভেলা উল্টে তুফানের সমুদ্র থেকে বেঁচেছ, এ বিপদ থেকেও বাঁচবে। হাঙরেরা অন্তত তোমায় আমায় ছুঁতেও পারবে না। উড়তাদ ভয়ে হতাশায় খিঁচিয়ে উঠল আমাকে। হাঙর দুটো আমাদের পাক দিতে দিতে কত কাছে এসে পড়েছে দেখেছ? দেখেছি, তাকে সাহস দিয়ে বললাম। সেই সঙ্গে সমুদ্রের শুশুক ওই পয়সগুলোকে দেখেছ কি? সমুদ্রের ওই সেপাইরা যখন এসে পড়েছে তখন আর ভাবনা নেই। সমুদ্রের প্রাণী হয়ে মানুষের ওপর কেন যে ওদের এত দরদ, সেটা একটা রহস্য। কিন্তু ওরা কাছে থাকলে কোনো হাঙরের সাধ্যও হবে না আমাদের ছুঁতে। যা বলেছি বেদবাক্যের মতো চোখের সামনে তা ফলতে দেখা গেল এবার। কোথা থেকে একটা শুশুক এসে গুঁতো দিল একটা হাঙরের পেটে, তারপর আর একটা। অন্য হাঙরটাও শুশুকদের গুঁতোয় সেই দুরবস্থা। একটা দুটো নয়, এক পাল পয়স তখন এসে হাঙর তাড়াবার দায় নিয়েছে।
দেখতে দেখতে নাস্তানুবোধ হয়ে হাঙর দুটো চম্পট দিলে। শুশুকের পাল আমাদের সঙ্গেই রইল যেন পাহারা দিতে। মাথা মোটা দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বের প্রায় সবটা জুড়ে ব্রাজিল। ব্রাজিলের উত্তর পূর্বে আটলান্টিক সাগর। সাধারণ মানচিত্রে দেখলে সে সমুদ্রে আফ্রিকার কূল পর্যন্ত গোনাগুনতি কটা দ্বীপের ফুটকি ছাড়া আর কিছু দেখা যাবে না। ম্যাপে দাগ ফেলবার যোগ্য না হলেও ছোট ছোট দ্বীপও সমুদ্রে কিছু আছে। ব্রাজিলেরই একটা নৈহাত নগণ্য বন্দর কাবেদেলা থেকে মাইল 50 দূরেই অমনি একটি অতি ছোট দ্বীপের সেদিন যেন কপাল ফিরে গেছে। সাধারণত যে দ্বীপে বছরের পর বছর ছাগল ভেড়া আর তাদের কজন রাখাল ছাড়া আর কাউকে দেখা যায় না, সে দ্বীপের মাঝখানে সেদিন সরকারি তাঁবু পড়েছে। সিয়ারার জেলা সদর থেকে বহু অফিসার এসেছে নিলাম ডাকতে। 7 বছর বাদে বাদে এসব দ্বীপ আগের মালিক এসে আবার না চাইলে নিলাম ডেকে ইজারা দেওয়া হয়। সেই নিলাম ডাকার দিন সকালেই আমি ঘুরতে ঘুরতে ভুল করেই যেন সরকারি তাঁবুর সামনে এসে পড়েছি। প্রথমেই সেখানে দেখা হয়েছে উর্তাদোরি এক জ্ঞাতি ভাই দে দিয়সের সঙ্গে। দে দিয়স আমায় দেখে হয়তো অবাক, কিন্তু বাইরে তা বুঝতে দিলে না, বরং টিটকিরি দিয়ে বললে, কি দাস, তোমায় একলা দেখছি যে? লেজুরটি মানে আমার ভাই উর্তাদোকে কোথায় রেখে এলে? যেখানে রাখলে সুবিধা হয় সেখানে। যেন নিজের রসিকতায় এক গাল হেসে বললাম, এসব কাজে সঙ্গী না রাখাই ভালো নয় কি? তুমিও তো একলা এসেছ দেখছি। তা না এসে কি করি বলো? দে দিয়স আগের সুরটা পাল্টে যেন আন্তরিকতার সঙ্গে বললে, হাজার হলেও আমাদের পরিবারের সম্পত্তি তো ছিল। উর্তাদোর যখন গরজ নেই তখন আমাকেই ডেকে নিতে হয়। তোমার এই দ্বীপটার ওপর লোভ কিন্তু আগেও যেন ছিল দিয়স। সন্দেহটা মুখে ফুটতে দিয়েই বললাম, উর্তাদো একবার আমায় বলেছিল মনে হচ্ছে। বলেছিল? দে দিয়সের চোখ দুটো যেন ছুরির ফলা হয়ে উঠল। তা লোভ থাকলে হয়েছেটা কি? লোভ আছে বলেই তো ডেকে নেব আজ। ও তাই তুমি এখানে? আমি যেন অনেক দেরিতে বুঝে আমার ভুলটা স্বীকার করলাম। আমি ভেবেছিলাম তোমার ভাইয়ের হয়েই বুঝি আবার দ্বীপটার ইজারা চেয়ে নিতে এসেছ। একটু থেমে তারপর বললাম, কিন্তু ধরো উর্তাদো যদি নিলামের ডাকের আগে এসে পড়বে উর্তাদো? দে দিয়স একেবারে খোলাখুলি মুখ বাঁকিয়ে বললে, এলে তার ভূতটাই আসবে, তাকে জ্যান্ত আর আসতে হবে না। হ্যাঁ, আশা শক্ত বটে। আমি মুখটা হতাশ করে স্বীকার করলাম। দ্বীপটার চারিধারে তোমার দুটো মেশিন গান বসানো লঞ্চ পাহারা দিয়ে ঘুরছে দেখে এলাম বটে। এ দ্বীপে যে বোট আসবে গুলিতে ঝাঁঝরা করে ডুবিয়ে দেবে। আমার কথা শুনতে শুনতে দে দিয়সের চোখ দুটো হঠাৎ ছোট হয়ে উঠল, সেই সঙ্গে মুখটাও ছোট লোকের মতো। আমাকে যেন চোখের সরকিতে ফুটো করার চেষ্টায় বললে, তুই তুই কি করে এলি এখানে? ভূত হয়ে ছাড়া আর কি করে আসবো বলো? তার দিক চেয়ে একটু ভুতুড়ে হাসি হাসলাম। ভূতই তোকে বানিয়ে ছাড়বো। আমার গলাটা এক হাতে টিপে ধরে বিড়াল ছানার মতো শূন্যে ঝুলিয়ে ধরে দে দিয়স বললে, সত্যি করে বল, কেমন করে এসেছিস? বলবো কেন শুধু? ঝোলানো অবস্থাতেই মাথার সনগাদেরও টুপিটা খুলে তা থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে দে দিয়সের হাতে দিয়ে বললাম, সব তো লিখে এনেছি। তুমি চোরাচালানের একটা বড় ঘাঁটি বানাবার জন্য এ দ্বীপটার ইজারা চাও, আর উর্তাদো চায় পশুপালনের একটা গবেষণা কেন্দ্র বসাতে। তার উদ্দেশ্যটাই ভালো মনে হলো বলে তাকে সঙ্গে করে আনলাম। তুই নিজে শুধু আসিসনি, উর্তাদোকেও সঙ্গে করে এনেছিস? দে দিয়স রাগে আমার গলাটা যেন নিংড়োবার মতো করে প্রাণপণে চেপে ধরল। কাতুকুতু লাগছে, ছাড়ো বলে এবার তার হাতটা এক ঝটিকায় সরিয়ে মাটিতে নেমে বললাম, তোমার যে এখন অবস্থা, কাগজের লেখা মগজেই ঢুকবে না। কিসে কেমন করে উর্তাদোকে নিয়ে এলাম চলো দেখিয়ে দিই। চুলের মুঠিটা একটু আলতো করে ধরে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তাই দেখালাম। দেখাতে দেখাতে বুঝিয়েও দিলাম সব। যা বোঝালাম তার মোদ্দা কথাটা হলো এই, সনগাদা নামে ওই ভেলা পর্তুগিজরা কলম্বাসের পর প্রথম ব্রাজিলে এসে ডাঙায় নামবার সময় দেখেছিল।
মাঝারি একটা টেবিলের মাপের কটা হালকা গুঁড়ি জোড়া দেওয়া একটা ভেলায় 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির মতো অতি মিহি কাপড়ের ঢাউস পাল খাটিয়ে ওদেশের জেলেদের বারদরিয়ায় পাড়ি দেওয়ার সাহস দেখে তারা অবাক। পুরুষানুক্রমে সে বিদ্যা আর সাহস এখনও এই অঞ্চলের জেলেদের আছে। তারা এই যন্ত্রের যুগেও মাছ ধরার জন্য ওই বিপজ্জনক ভেলায় পছন্দ করে। উড়তাদোকে নিলামের ডাকের দিন তারা দ্বীপে নামতেই না দিয়ে তার মালিকানা ফাঁকি দিয়ে নেবার একটা ষড়যন্ত্র হচ্ছে বুঝে মোটর লঞ্চ স্টিমারের বদলে ওই ভেলায় আমি বাহন হিসেবে ঠিক করি। ভেলায় আসার জন্যই দে দিয়সের পাহারাদার বোট দুটো আমাদের হদিশ পায়নি। দে দিয়সের সব শয়তানি ফন্দিও ব্যর্থ হয়েছে তাইতে। যে তারিখে দ্বীপটার ইজারা আবার পেয়েছিল তারই মান রাখতে উৎসব করবার জন্য উড়তাদোর টাকা পাঠানো। কম হোক বেশি হোক, ভালোবেসে যখন পাঠিয়েছে তখন খরচ করো প্রাণ খুলে। ঘনদা গোটা সিগারেটের টিনটা শিশিরের হাতেই তুলে দিলেন। কিন্তু ওই আপনার হোয়ার তো শিবু যা বলতে যাচ্ছিল তা আর বলা হলো না। বানানে এইচ থাকলেও উচ্চারণটা হুড়তাদো নয়, উড়তাদো বলে শিবুকে থামিয়ে ঘনাদার টিনটা ভুলেই যেন ফেলে উঠে পড়লেন। তারপর ঘর থেকে বেরুতে বেরুতে আর একবার পিছু ফিরে শেষ রাত্রের মারটি ছেড়ে গেলেন। ও উড়তাদো নামটা আবার ব্রাজিলেরও নয়, পেরুর। মিউনিখ অলিম্পিকের কুস্তি লড়নেওয়ালাদের তালিকা খুঁজলেই দেখতে পেতে। ঘনাদা সামনে থাকলে আমরা অধোবদনই হতাম। তার বদলে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম একটু অপ্রস্তুতের মতো হেসে। কিন্তু অপ্রস্তুত বা কেন? অত ফন্দি ফিকির, অত মুসাবিদা, শিশিরের ওই 50টা টাকা নেহাত ভস্যে ঘি ঢালা হয়েছে কি?